মাইন্ড জোনের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই। তো আজ আমার পদার্থবিদ্যা সাবজেক্টের আমার তৃতীয় ক্লাস। আমি তোমাদের যে ইউনিটটা করাচ্ছিলাম সেটা অপটিক্স, যেটা তোমাদের বোর্ড থেকে মার্কস দিয়েছে 14 নাম্বার। দুটো ইউনিট অলরেডি আমি করে দিয়েছি। একটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট আর স্ফেরিক্যাল মিরর, অর্থাৎ প্রতিফলন এবং গোলীয় দর্পণ করে দিয়েছি। আর যেটা করাবো সেটা হচ্ছে রিফ্রাকশন অফ লাইট, অর্থাৎ আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি? আমরা সবাই জানি একটা কথা, ছোটবেলা থেকে পড়ে আসছি যে আলো সমসত্ব মাধ্যমে কি সরলরেখায় চলে। কিন্তু আমরা দেখি যে বালতিতে যদি একটা জল রাখা থাকে, সেই জলের নিচে যদি কোনো একটা বস্তু থাকে, তো আমরা দেখি যে বস্তুটা মানে কোনো একটা অ্যাঙ্গেলের দিকে এক সাইড বরাবর বেঁকে রয়েছে। তো এর কারণটা হয় আলোর প্রতিসরণের জন্য। আলোর প্রতিসরণ কি না, যদি কোনো আলো এক মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আপতিত হয়, অর্থাৎ এটা যদি একটা মাধ্যম হয়, এটা যদি একটা আলাদা মাধ্যম হয়, আমি ধরলাম আলো কোনো একটা বায়ু মাধ্যম থেকে, মানে আমাদের এই মাধ্যম থেকে কোনো একটা জলের মাধ্যমের উপর পড়ছে। তার মানে এটা যদি বায়ু হয় আর এটা যদি জল মাধ্যম হয়, আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়ে, তাহলে আলো মাধ্যমের অবিলম্বের উপর, এই যে আলো পড়েছে, অবিলম্ব কি, যে বিন্দুতে পড়েছে সেই বিন্দুর উপর একটা লম্ব, সে অবিলম্ব থেকে কিছুটা সরে বাঁকবে বা কিছুটা সরে প্রতিসরিত হয়, প্রতিসৃত হয়। আলোর এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। অর্থাৎ আলো এই বরাবর পড়ছে, তার মানে আলো যাওয়ার কথা এই পথ বরাবর, এই পথ বরাবর যাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় যে একটু বেঁকে এই লাইন বরাবর কি আলো যায়। অর্থাৎ আলোর যে বাঁক নেওয়ার ঘটনা, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, এবার এটা বিভিন্ন মাধ্যম অনুযায়ী ডিপেন্ড করে, যে মাধ্যমের উপর আলোর প্রতিসরণটা ডিপেন্ড করে। অর্থাৎ কোনো মাধ্যম থেকে দেখা যায় যে আলোটা, এটা যদি আমার অবিলম্ব হয় তাহলে অবিলম্বের দিকে সরে যায়। আবার কিছু কিছু মাধ্যম আছে যেখানে আলো যদি এই মাধ্যমের উপর পড়ে এবং এটা যদি আলো অবিলম্ব হয়, তো অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এটা দিয়ে যাওয়ার কথা। দুটো ক্ষেত্রে কি হচ্ছে, একটা জায়গায় দেখা যাচ্ছে এটা যে অবিলম্ব, অবিলম্ব দিকে আসছে, আর এই পয়েন্টে দেখা যাচ্ছে আলো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। দুটো ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। এবার সেটা ডিপেন্ড করে মাধ্যমের উপর, অর্থাৎ আলো যদি কোনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন প্রতিসৃত রশ্মিটা অবিলম্ব থেকে তখন আলোর রশ্মিটা অবিলম্বের দিকে সরে যায়। আর একই রকম ভাবে যদি ঘন থেকে লঘুতে যায়, তাহলে কি হয় না, অবিলম্ব থেকে দূরে সরে যায়। অবিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আলোর এই দুটো ঘটনাই হচ্ছে আলোর প্রতিসরণ। অর্থাৎ এক কথায় কি বলা যায়, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে, তখন আলোক রশ্মি কিছুটা পথ বেঁকে যায়, সেই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। কারণ আমরা সবাই জানি যে সমসত্ব মাধ্যমে আলোর সরলরেখায় চলে, তাই সমসত্ব মাধ্যম হলে চলবে না, মাধ্যম চেঞ্জ হতে হবে। অর্থাৎ বায়ু থেকে জল, আমরা সবাই জানি যে বায়ু কি লঘু মাধ্যম আর জল হচ্ছে অপেক্ষাকৃত ঘন মাধ্যম। একই রকম ভাবে ঘন থেকে লঘু আলোক রশ্মির এই প্রবণতা দেখতে পাওয়া যায়।
এবার আলোর প্রতিফলনের মতো প্রতিসরণের কিছু সূত্র আছে, এগুলো তোমরা আগেই পড়েছো, তাই ডিটেলস আমি যাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি সূত্রগুলো কি। যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অর্থাৎ এই 3 পয়েন্ট আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আর অবিলম্ব এরা এক সমতলে থাকে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক, অর্থাৎ অবিলম্বের সাথে আপতন কোণ যেই কোণ করে সেটাকে বলা হচ্ছে আপতন কোণ, সেটাকে আমরা লিখি আই দিয়ে। আর অবিলম্বের সাথে প্রতিসরিত কোণ যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ, সেটাকে আমরা আর দিয়ে লিখি। তাহলে দ্বিতীয় সূত্র বলছে আপতন কোণের সাইন মানে সাইন আই কোণ আর প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর কোণ, এরা হচ্ছে ধ্রুবক। এই সূত্রটাকে অনেক সময় বলা হয় স্নেলস ল বা স্নেলের সূত্র। জিনিসটা একবার বুঝিয়ে দেয় যে ধ্রুবক বলতে কি বোঝানো হচ্ছে। না, ধ্রুবক মানে একটা ধ্রুবক রাশি। তো ধ্রুবক রাশিটাকে যদি আমরা তুলে নিই তাহলে আমরা পাবো সাইন আই বাই সাইন আর সমান মিউ, বা এটাকে অনেক সময় লেখা হয় 1 মিউ 2, যেখানে মিউ হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেখানে মিউ কি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এবার 1 মিউ 2 বলতে কি বোঝায় না, 1 মিউ 2 বলতে বোঝায় 1 মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমি যদি এই ছবিটার ক্ষেত্রে ধরি, যে এটা এক মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, তাহলে এক মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে, দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হয়েছে, তাহলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন ধ্রুবক, অর্থাৎ সাইন আই বাই সাইন আর ধ্রুবক, যেটাকে আমরা ধরেছি 1 মিউ 2। এই 1 মিউ 2 হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ এটা যদি বায়ু হয় আর এটা যদি জল হয় তাহলে প্রতিসরাঙ্কটা কি বায়ু মাধ্যম সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক। বোঝা গেল? বা 1 মিউ 2 টাকে আমরা লিখতে পারি এরকম ভাবে মিউ 1 বাই মিউ 2, বা আবার এক্সচেঞ্জ করেও লেখা যেতে পারে যে 1 মিউ 2 টাকে আমরা লিখতে পারি অঙ্কের সুবিধার্থে 1 মিউ 2 সমান 1 বাই 2 মিউ 1, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান 1 বাই দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। জাস্ট রিভার্স করে কোনটা হয়। এবার আমরা প্রতিসরাঙ্ক কি সেটা সম্পর্কে আরো ভালো করে জানবো। আগে বলেছি যে প্রতিসরাঙ্ককে কি আমরা মিউ দ্বারা লিখি। তো প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ডি, অর্থাৎ মিউটা লেখা হয় এইভাবে যে শূন্য মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই
ওই মাধ্যমের আলোর বেগ, এই মানটাকে বলা হচ্ছে মিউ। যেখানে আমরা সবাই জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগের মান হয় অর্থাৎ সি এর মান প্রায় কনস্ট্যান্ট থাকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা যে শূন্য মাধ্যমে আলোর বেগ, কিন্তু অন্যান্য মাধ্যমের আলোর বেগ চেঞ্জ হয়, আর আলোর বেগ চেঞ্জ হয় বলেই আমরা প্রতিসরণ দেখতে পাই। অর্থাৎ প্রতিসরণের মানে মেইন কারণটা, প্রধান কারণ হয় যে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা জল মাধ্যম বা কাঁচ মাধ্যমে কিছুটা কম, 3 নয়, লেস দেন 3, কারণ 3 থেকে বেশি হতে পারে না আলোর বেগ, তো 2 পয়েন্ট সামথিং এরকম বেগ থাকে, তাই জন্যই বলা হয়, তাই জন্য প্রতিসরণটা হয়। তাহলে আমরা এখান থেকে একটা মান বুঝতেই পারছি যে এর ভ্যালুটা হবে 3 × 10⁸ বাই ওই মাধ্যমে আলোর বেগ মানে 3 এর কম, অর্থাৎ লেস দেন 3 × 10⁸। লেস দেন 3 এর মানটা যে কিছু হতে পারে, তাই আমরা সবসময় দেখব যে মিউর মান ইজ অলওয়েজ গ্রেটার দেন 1। তার কারণ কি না, এখানে নিচে যে পোরশনটা আছে সেটা অবশ্যই 3 এর থেকে কম হবে। 3 এর থেকে কম হলে কি ডিভাইডেড করলে নিশ্চয়ই 1 এর থেকে বেশি হবে। ওই জন্যই আমরা মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময় দেখি যে 1 এর থেকে কিছু বেশি, আর বায়ু মাধ্যমে আমরা প্রতিসরাঙ্ক মিউর মানটা 1 ধরি। তার কারণ আমরা বায়ু মাধ্যমটাকেও ধরে নেই যে বায়ু মাধ্যমেও আলোর বেগ 3 × 10⁸, তাহলে সেক্ষেত্রে কি হবে 3 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸ সমান 1। ওই জন্য আমরা বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্কের মানটা কত ধরি 1 ধরি। আর বাদ বাকি যতগুলো মাধ্যম রয়েছে যেমন জল, কাঁচ, গ্লিসারিন বা যে কোনো অ্যালকোহল, সব মাধ্যমেই আলোর মানে মিউর মানটা প্রতিসরাঙ্কের মানটা 1 এর বেশি হয়। এখানে একটা সুন্দর রিলেশন আছে, আমরা সবাই দেখেছি যে মিউ সমান c/v, অর্থাৎ আমরা যদি এরকম করি মিউ × v সমান c, যেখানে c সমান আলোর বেগ, এটা শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় কনস্ট্যান্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি মিউ v সমান কনস্ট্যান্ট, অর্থাৎ μ1 v1 সমান μ2 v2। এটা একটা সূত্র যেটাতে অনেক সময় প্রবলেম আছে, অর্থাৎ এই সূত্রটাকে তোমরা নোট ডাউন করে নাও, কারণ এটা দিয়ে আমি একটা প্রবলেমও করাবো। এটা দিয়ে একটা প্রবলেমও আছে, যেটা কি বলেছে μ1 v1, অর্থাৎ কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু ওই মাধ্যমের আলোর বেগ সমান হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আর ওই মাধ্যমের আলোর বেগের গুণফলের সমান। আবার আমরা জানি v সমান l ল্যামডা, আমরা সবাই তরঙ্গ চ্যাপ্টারে পড়েছি v সমান l ল্যামডা, যেখানে n হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে n সমান কি কম্পাঙ্ক আর ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য। এখানে যেহেতু আলোর কেস হচ্ছে, তাহলে n সমান কি আলোর কম্পাঙ্ক আর ল্যামডা সমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি আমরা এই রিলেশনে বসিয়ে দিই কি পাবো, μ1 n1 ল্যামডা, সরি আমরা যদি এই রিলেশনে বসাই μv সমান, তাহলে মিউ এর জায়গায় আমরা কি বসাবো n ল্যামডা, vn ল্যামডা সমান কি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাবো μ1 n1 ল্যামডা 1 সমান μ2 n2 ল্যামডা। এটা একটা রিলেশন প্রবলেম করার জন্য, যেখানে কি বলেছে যে কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল ঠিক অপর একটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর প্রতিসরাঙ্কের গুণফলের সাথে সমান। এটাও নোট ডাউন করে নেবে, কারণ এটা থেকে অনেক ক্ষেত্রে প্রবলেম পড়ে। বোঝা গেল? তাহলে আমরা এই দুটো হচ্ছে 1 নম্বর রিলেশন, 2 নম্বর রিলেশন, যেটা দিয়ে ফিজিক্সে প্রবলেম আছে 1 মার্কস বা 2 মার্কসের আছে। তাহলে আমরা এই লাইন থেকে কি জানলাম যে মিউ n ল্যামডা সমান
আমরা এখান থেকে কি পাচ্ছি যে মিউ এন ল্যামডা সমান কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। যেহেতু n কম্পাঙ্ক, আলোর ক্ষেত্রে যদি আমরা কম্পাঙ্কটাকে কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আমরা পেয়ে যাব মিউ ল্যামডা সমান ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা এক্ষেত্রে প্রতিসারাঙ্কের সাথে তরঙ্গদৈর্ঘ্যের একটা গ্রাফ আঁকি, অর্থাৎ এটার ক্ষেত্রে যদি মিউ আর এক্ষেত্রে ল্যামডা হয়, অর্থাৎ এক্ষেত্রে মিউটা কি প্রতিসারাঙ্ক আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, তাহলে আমরা গ্রাফটা পাবো এইরকম। অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য মাধ্যমের প্রতিসারাঙ্কের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে আমাদের প্রবলেম করার মেন দুটো ল। এগুলো নোট ডাউন করে নাও, কারণ একটা আমরা প্রবলেম করব এই দুটো সূত্র দিয়ে। আমি এখানে আরেকবার সূত্র দুটো লিখে দিচ্ছি। ফার্স্ট সূত্র ছিল μ1 v1 সমান μ2 v2। দ্বিতীয় সূত্র ছিল μ1 n1 λ1 μ2 n2 λ2। ফার্স্ট প্রবলেম করব। প্রবলেমটা দেওয়া সেরকম, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। হ্যাঁ, আরেকটা কথা, প্রতিসরাঙ্ক যেহেতু c/v অর্থাৎ দুটো রাশির বেগের অনুপাত, তাই প্রতিসরাঙ্কের কোনো একক নেই। অর্থাৎ প্রতিসরাঙ্ক হচ্ছে ইউনিটলেস, কারণ c এর একক v আর v এর একক, c এর একক হচ্ছে কি বেগের একক আর v টাও বেগের একক, দুটো বেগের এককের অনুপাত, তাই প্রতিসরাঙ্কের কোনো একক নেই। তাই জন্য এখানে শুধুমাত্র লেখা আছে 1.5। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 ও জলের প্রতিসরাঙ্কটাকে আমরা লিখছি μg। μg এর মান বলে দেওয়া আছে কত, 4/3। μg সরি, জলের ক্ষেত্রে কি মিউ ওয়াটার, অর্থাৎ তার জন্য লেখার সুবিধার্থে জায়গা কমের জন্য লিখলাম মিউ ডবল। অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু লেখা থাকবে জলের প্রতিসরাঙ্ক 4/3। তারপরে কি দেওয়া আছে যে কাঁচে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে। আচ্ছা, তারপরে বলেছে কাঁচে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলে আলোর বেগের মান কত। জলে তাহলে ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, কাঁচের ক্ষেত্রে দিয়ে দেওয়া আছে প্রতিসরাঙ্ক 1.5 আর জলের ক্ষেত্রে বলে দেওয়া আছে 4/3। কাঁচে আলোর বেগও দিয়ে দেওয়া আছে, তাহলে জলে আলোর বেগ কত এটা নির্ণয় করতে হবে। আমরা কি জানি সূত্র অনুযায়ী কি μ1 v1 সমান μ2 v2। তাহলে ক্ষেত্রে কি কি আছে আমরা লিখে নেই। μ1 টাকে যদি আমরা ধরি কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে তার মান কত 1.5।
আর μ2টাকে যদি ধরি জলের প্রতিসরাঙ্ক, তার মান কত 4/3, এর কোনো একক নেই। v1টাকে যদি ধরি আমরা কাঁচের ক্ষেত্রে আলোর বেগ, কাঁচে আলোর বেগ কত বলে দিয়েছে 2 × 10⁸, 2 × 10⁸, এক্ষেত্রে থেকেও লিখতে হবে মিটার/সেকেন্ড। তাহলে v2 সমান কত, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব v2 সমান μ1 v1 বাই μ2, প্রত্যেকের ক্ষেত্রে মান বসিয়ে দেবো। কি আছে μ1 1.5 ইনটু v1 এর মান কত 2 × 10⁸, আর μ2 এর মানটা কত, μ2 মানে জলের প্রতিসরাঙ্ক, তার মানে 4/3, অর্থাৎ ক্যালকুলেশন তোমরা করে নেবে কতটা কি হয়, কত ক্যালকুলেশন হয়, তো মিটার/সেকেন্ড, এটা হয়ে যাবে অ্যানসার। ঠিক আছে, বোঝা গেল তো প্রবলেমটা? এটা গেল প্রতিসরাঙ্ক কি, প্রতিসরাঙ্ক থেকে প্রবলেম। এবার আসছি প্রতিসরণের ক্ষেত্রে আলোর আর কি কি হয়, কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা দেখে নেব। নেক্সট আমরা করব, এটা তোমরা আগেই ক্লাসে পড়েছো, মানে সম্ভবত আমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক সিলেবাসে আছে, যে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। কাঁচের স্ল্যাবে কি প্রতিসরণ হয়, যেহেতু তোমরা পড়েছো আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, বেশি কিছু করাচ্ছি না। এটা যদি একটা কাঁচের স্ল্যাব হয়, তাহলে এক্ষেত্রে আলো মাধ্যমের উপর আপতিত হয়, তাহলে এটা যদি আমরা এক মাধ্যম, এটা দুই মাধ্যম, আবার এটা যদি এক মাধ্যম ধরি, অর্থাৎ এটা বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম, এটা আবার বায়ু মাধ্যম, তাহলে কি বায়ু থেকে কাঁচে আসছে, মানে লঘু থেকে ঘন, তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা এইটা দিয়ে, এই বরাবর আসছে, তার মানে যাওয়ার কথা কোনটা, এইটা দিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু লঘু থেকে ঘন, তাহলে কি হবে, আলোক রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ এই দিকে অবিলম্ব, তাহলে কি আলোক রশ্মিটা এই দিক ঘেঁষে আসবে। তাহলে এটা যদি আমরা আইকন ধরি, তাহলে এটা আবার কি কোণ, আর কোণ। একই রকম ভাবে আলোক রশ্মি এখানে আসছে, এই পয়েন্ট থেকেও একটা প্রতিসরণ ঘটবে, তার কারণ কি, এটা কাঁচ মাধ্যম আর এটা কি মাধ্যম, এটা বায়ু মাধ্যম, তাহলে এখানে যদি আমরা অবিলম্ব আঁকি, তাহলে যাওয়ার কথা এটা দিয়ে, কিন্তু যাবে কোনটা দিয়ে, তাহলে কি এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম, তাহলে ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে আলোক রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে এইভাবে। তখন তাহলে আমরা কি দেখতে পেলাম, যা আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি কাঁচের স্ল্যাব দিয়ে যখন পাস হয়, তখন কি পরস্পর সমান্তরাল হয়, এই দুটো রশ্মি কি পরস্পর সমান্তরাল। তাহলে অনেক ক্ষেত্রে প্রমাণ করতে দেখাও যে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি পরস্পর সমান্তরাল, জাস্ট এটাকে ভাষায় লিখতে হবে, ব্যাপারটা বুঝিয়ে দিলাম, বই দেখে করে নেবে, একই জিনিসই লেখা আছে, ভাষাটা দিয়ে জাস্ট লিখতে হবে, কিন্তু জিনিসটা একই কি না, এক্ষেত্রে দুটো মাধ্যম রয়েছে, একটা কি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম, আবার দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যম। তাহলে আলো এই পয়েন্টে একবার প্রতিসরণ হচ্ছে, আবার এই পয়েন্টেও একটা আলো প্রতিসরণ ঘটছে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন প্রতিসরণ ঘটছে সেটা লঘু থেকে ঘন, তাহলে আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসবে, ওই জন্য আলোর যাওয়ার কথা ছিল এই পয়েন্ট দিয়ে, কিন্তু অবিলম্বের দিকে সরে আসছে, অর্থাৎ এই দিকে সরে আসছে। দ্বিতীয় পয়েন্টে কি ঘন থেকে লঘু, মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এইটা থেকে, এইটা আমার অবিলম্ব, তাহলে অবিলম্ব থেকে কি আলোক রশ্মি দূরে সরে গেছে,
তাহলে দেখা যাচ্ছে যে আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি পরস্পর সমান্তরাল। কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটেছে। এবার যে পয়েন্টটা যেটা করাবো সেটা হচ্ছে, আমরা কি সবাই আগের ক্লাসে কি করেছি যে প্রতিফলনের ফলে কি হবে প্রতিবিম্ব গঠন সেটা দেখেছি। এবারে দেখব কি প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন। প্রতিসরণের জন্য প্রতিবিম্ব গঠন। এই দুটো কেস হয়, প্রতিসরণের জন্য প্রতিবিম্ব গঠনের দুটো কেস হয়। অর্থাৎ প্রথম কেস কি থাকে, যে দর্শক 1 নম্বর পয়েন্ট, যে বস্তু ঘনমাধ্যম আর দর্শক লঘু মাধ্যম। অর্থাৎ যদি আমরা এরকম কোন একটা জিনিস কল্পনা করি যে আমার জলের মধ্যে, অর্থাৎ কোন একটা বালতির মধ্যে কোন একটা জিনিস পড়ে গিয়েছে, কোনো ভারী কিছু জিনিস, তো সেক্ষেত্রে বস্তুটা কি জলের মধ্যে আছে, তার মানে বস্তু ঘনমাধ্যম। আর আমরা যেটা দেখছি, আমরা কি বাইরে থেকে দেখছি বায়ু মাধ্যম, তার মানে কি আমরা দর্শক লঘু মাধ্যম। সেক্ষেত্রে প্রতিবিম্বটা কোন জায়গায় গঠিত হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্ব দুটো জায়গায় গঠিত হবে। অর্থাৎ এর আপাত একটা দূরত্ব আছে, প্রকৃত দূরত্ব আছে, তাদের মধ্যে রিলেশনটা বের করব। ধরলাম আমার এই পয়েন্টে বস্তু আছে, এটা জল, তার উচ্চতাটা ধরলাম T। আমরা বস্তুটাকে দেখব ঠিক প্রায় লম্ব হবে, মানে ধরলাম আমরা এই পয়েন্টের কাছাকাছি থেকে বস্তুটাকে আমরা দেখব। তাহলে বস্তু থেকে আলোক রশ্মি যদি আমরা এই পয়েন্টে যাই, তার মানে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, এটা ঘন মাধ্যম, এটা কি লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে বস্তুটা যাওয়ার কথা থাকবে এটা দিয়ে, কিন্তু যেহেতু ঘন থেকে লঘু, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে আলোক রশ্মিটা পৌঁছাবে কোন ধার দিয়ে, এই ধার দিয়ে যাবে। অর্থাৎ কি মনে হবে, এটা যদি বস্তুর প্রকৃত অবস্থান হয় ও, তাহলে কি মনে হবে যে এখানে থাকবে সে কি জিনিস দেখবে বস্তুটা ঠিক এখান থেকে আসছে, অর্থাৎ O1, মানে কি হবে যে O1 থেকে আলোক রশ্মিটা প্রতিসৃত হচ্ছে, আলোক রশ্মি প্রতিসৃত হয়ে যে পয়েন্টে যাবে সেই পয়েন্টেই তো বস্তুটাকে আমরা দেখব। তাহলে আলোক রশ্মি এখান থেকে এই প্রতিসরণ হচ্ছে এই পয়েন্টে, কিন্তু প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিটা যাচ্ছে অবিলম্ব থেকে সামান্য বেঁকে, মানে এই পথ দিয়ে। তাহলে আমরা যদি পিছনে বাড়িয়ে দেই তাহলে কি এই পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ আমরা অবশ্যই দেখব বস্তুটা আছে এই পজিশনে, কিন্তু বস্তুটার প্রকৃত পজিশন কি ও। এটা যদি আমরা নাম n দেই,
এক্ষেত্রে এটা নাম দিলাম n1 আর এই অভিলম্বটার নাম দিলাম n2, এটা a পয়েন্ট আর এটা b পয়েন্ট। তাহলে বস্তুটার যে প্রকৃত দূরত্ব অর্থাৎ বস্তুর প্রকৃত দূরত্ব কি OM, প্রকৃত দূরত্ব কি এই পয়েন্টটা তো কি জলের বাইরে, তাহলে আমরা দেখব কি জলের বাইরে থেকে মানে এই পয়েন্টে প্রকৃত দূরত্ব কি OM, যেটাকে আমরা ধরলাম T। এই T গভীরতা, একদম জলের তলদেশে বস্তু আছে। কিন্তু আপাত দূরত্ব অর্থাৎ আপাত দৃষ্টিতে আমরা দেখব কিন্তু বস্তুটা এই জায়গাটায় আছে, আমরা বাহ্যিকভাবে যেটা দেখব তখন দেখব বস্তুটা এই জায়গায় আছে। তাহলে বস্তুর আপাত দূরত্ব আমরা দেখব O1 n, এটাকে আমরা লিখলাম PA। এবার আমাদের রিলেশন বের করতে হবে যে T আর T এর মধ্যে কি রিলেশন, অর্থাৎ আমাদের বের করতে হবে আপাত দূরত্ব আর প্রকৃত দূরত্বের মধ্যে কি রিলেশন আছে। তাহলে কি আলো এই পয়েন্টে আলোর প্রতিসরণ ঘটছে, তাহলে আমরা প্রতিসরণের সূত্র অর্থাৎ স্নেলের সূত্র থেকে কি পাবো যে এটা কি আমার μ1 আর এটা যদি μ2 মাধ্যম হবে, তাহলে আমরা ক্ষেত্রে কি জানি যে μ2 ইজ গ্রেটার দেন μ1, না এই ক্ষেত্রে আমরা ধরলাম 1 2, এটা μ1 এটা μ2, তাহলে আমরা কি পাবো μ1 ইজ গ্রেটার দেন μ2, কারণ এটা ঘন মাধ্যম এটা লঘু মাধ্যম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, আলো যদি এই পয়েন্টে প্রতিসরণ হয় স্নেলের সূত্রের সাহায্যে, আচ্ছা এখানে এক মিনিট এখানে আমরা বলে দিই, তাহলে এক্ষেত্রে আপতন কোণ কোনটা হবে, এই কোণটা আপতন কোণ, কারণ আলোক রশ্মি গেছে অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা আপতন কোণ, তার মানে এই কোণটা হচ্ছে I। প্রতিসরণ কোণ কোনটা, এইটা, অভিলম্ব দিকে সবসময় কোণ মেজার করতে হবে, তাহলে এইটা I এটা I। আমরা জানি যদি কোনো পরস্পর দুটো সমান্তরাল রশ্মি থাকে, সমান্তরাল রশ্মি যদি কোনো একটা রেখা ছেদ করে তাহলে তার এই কোণের ভ্যালু আর এই কোণের ভ্যালু সেম হয়। একই রকম জিনিস এক্ষেত্রে ঘটেছে, এ একটা অভিলম্ব, এই লাইন কি আমাদের ছেদ করেছে, তাহলে এই কোণটা যদি I হয় একই রকম ভাবে এই কোণটাও হবে I কোণ, আর এই কোণটা যেহেতু R তাহলে আমরা পাবো এই কোণটাও আমাদের R কোণ। তাহলে আমরা এ বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে প্রতিসরণের জন্য যদি আমরা স্নেলের সূত্র লাগাই তখন আমরা কি পাবো μ1 sin I সমান μ2 sin R, স্নেলের সূত্র থেকে আমরা পাচ্ছি μ1 টা রাখলাম। এবার আমরা দেখলাম I কোণ অর্থাৎ আপতন কোণ কোনটা, এই কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন কোণটা কি হয়, সাইন কোণ আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এই পয়েন্টটা যদি লম্ব হয় তাহলে এই পয়েন্ট এই রেখাটা কি হবে অতিভুজ হবে, অর্থাৎ μ1 pn টা কি আমার লম্ব আর অতিভুজটা কি হবে OA, তাহলে pn বাই OA, যেহেতু এই কোণটা I তাহলে আমরা কি করব এই কোণের ক্ষেত্রে আমরা বের করব ইনটু μ2 sin R মানে কি এই কোণটা R কোণ, একই রকম ভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা R কোণ। তাহলে এখানে যে আমরা একটা ত্রিভুজ কল্পনা করলাম এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোণটা, ভূমি O1n সরি sin R, তো আমরা লম্ব বাই অতিভুজ দেখবো, তাহলে এই ক্ষেত্রে লম্ব কি pn আর অতিভুজটা কি O1n, তাহলে আমরা লিখব কি μ2
pn বাই O1a, তাহলে pn pn যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা কি পাবো, mu1 বাই OA সমান mu2 বাই O1a। এবার আমরা যদি ধরে নেই এই a পয়েন্ট আর n পয়েন্ট প্রায় পরস্পর কাছাকাছি আছে, অর্থাৎ আমরা যদি বস্তুটাকে ঠিক লম্বভাবে দেখি, মানে বস্তুটাকে যদি আমরা এই পয়েন্ট থেকে দেখি তখন আমরা কি পাবো, a আর n পয়েন্ট দুটো পয়েন্ট কাছাকাছি, তাহলে আমরা a এর জায়গায় কি লিখতে পারি, n লিখতে পারি, অর্থাৎ mu1 ON সমান mu2 বাই O1n। তাহলে mu1 বাই mu2 সমান আমরা কি পাচ্ছি, mu1 বাই mu2 সমান আমরা পাই mu1 বাই mu2 সমান কি ON বাই O1n। তাহলে আমরা ON টাকে কি ধরেছিলাম, অর্থাৎ T বাই TA। উপরে লিখছি রিলেশনটা, এই প্রমাণগুলো জাস্ট পড়ে না, জাস্ট প্রবলেম করার জন্য কাজে লাগে। তাহলে যদি আমরা এখানে ব্যাপারটা লিখি, কি লিখতে পেলাম, T বাই TA সমান mu1 বাই mu2, তাহলে T সমান TA ইন্টু mu1 ইন্টু mu2, এরকম একটা আমরা রিলেশন পেলাম। ঠিক আছে, এই রিলেশনটা জাস্ট ম্যাথ করার জন্য কাজে লাগে, অর্থাৎ এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে যে T বাই TA এখান থেকে আমরা পাচ্ছি mu1 বাই mu2, mu1 বাই mu2 সমান ON বাই O1n, অর্থাৎ T বাই T, অর্থাৎ এই রিলেশনটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তীকালে কোনো প্রবলেম আসলে এই রিলেশন থেকে প্রবলেম করতে হবে, সেরকম একটা প্রবলেম আমি করাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, বস্তু ঘন মাধ্যম আর দর্শক লঘু মাধ্যমে হলে আমরা পাচ্ছি T বাই TA সমান mu1 বাই mu2, অর্থাৎ টিটা কি ছিল আমাদের প্রকৃত দূরত্ব, যদি আমরা ভাষায় লিখি প্রকৃত দূরত্ব বাই আপাত দূরত্ব, সমান আমরা কি লিখবো, mu1 বাই mu2। একই রকম যদি জিনিসটা ঘুরিয়ে যায়, অর্থাৎ কেস 2 যদি ধরি, বস্তু লঘু মাধ্যম আর দর্শক ঘন মাধ্যম, দর্শক ঘন মাধ্যম। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ T বাই TA টা হয়ে যাবে mu2 বাই mu1। সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো T বাই TA সমান mu2 বাই mu1, অর্থাৎ এই দুটো জিনিসও আমাদের প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগবে সূত্র, তাই এই দুটোকে নোট ডাউন করে নাও। শুধু এইটুকু ভাষা লিখে রাখবে, জাস্ট বস্তু ঘন মাধ্যম আর দর্শক লঘু মাধ্যম হলে T বাই TA হবে mu1 বাই mu2, অর্থাৎ প্রকৃত দূরত্ব বাই আপাত দূরত্ব হবে mu1 বাই mu2, আর বস্তু লঘু মাধ্যম আর দর্শক ঘন মাধ্যমে থাকলে প্রকৃত দূরত্ব বাই আপাত দূরত্ব হবে mu2 বাই mu1। ঠিক আছে, এখান থেকে আমি এবার একটা তোমাদের প্রবলেম করাচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
শুধু এই দুটো পয়েন্টকে নোট ডাউন করে নাও। এক্ষেত্রে বস্তু ঘন মাধ্যম, দর্শক লঘু মাধ্যম, আর এক্ষেত্রে বস্তুর লঘু মাধ্যম আর দর্শক ঘন মাধ্যম। এরকম একটা প্রবলেম আছে। একটি হ্রদের প্রান্তে থাকা H1 উচ্চতা একটি ঝুলন্ত গাছের শাখাকে একটি হ্রদের প্রান্তে থাকা H1 উচ্চতা একটি গাছের শাখাকে জলের মধ্যে থাকা একজন ডুবুরি H2 উচ্চতায় দেখছে। তাহলে H1 ও H2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তাহলে H1 এবং H2 এর মধ্যে সম্পর্ক এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি বলেছে যে একটি হ্রদের প্রান্তে থাকা H1 উচ্চতায় একটি গাছের শাখাকে, তাহলে গাছের শাখাটা কোথায় আছে? জলের উপরে, অর্থাৎ বস্তু আমাদের কোথায় আছে? বস্তু আছে লঘু মাধ্যমে। যেহেতু বলেছে কি হ্রদের প্রান্তে গাছের উচ্চতা আছে, তার মানে এক্ষেত্রে কি বস্তু লঘু আছে, মানে লঘু মাধ্যমে আছে। আর দর্শক কোথায় আছে? জলের মাধ্যমে থাকা একজন ডুবুরি H2 উচ্চতায় দেখছে, অর্থাৎ এক্ষেত্রে দর্শক রয়েছে ঘন মাধ্যম, কারণ আমরা জানি বায়ু মাধ্যম থেকে জল মাধ্যম ঘন, তাহলে দর্শক আছে ঘন মাধ্যম। তাহলে এক্ষেত্রে সূত্রটা আমাদের কি, আমরা জানি P/TA সমান μ2/μ1। তোমরা আগে কি করবে? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া আছে, জলের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে। জলের প্রতিসরাঙ্ক μW সমান 1.33। এটা কি জানি? জলের প্রতিসরাঙ্ক দিয়ে দেওয়া আছে 1.33। কি করবে? ভিডিওটা পজ করে একবার এই ম্যাথটা করে ট্রাই করবে, চেষ্টা করবে। আমি করে দিচ্ছি, আগে কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি? সূত্র কি জানি? যে T/TA সমান μ2/μ1। T/TA মানে কি? প্রকৃত দূরত্ব বাই আপাত দূরত্ব। তাহলে এক্ষেত্রে প্রকৃত দূরত্ব কি? H1 উচ্চতায়, কারণ অ্যাকচুয়ালি গাছের শাখাটা আছে H1 উচ্চতায়, কিন্তু জলের মধ্যে থাকা ডুবুরি দেখছে H2 উচ্চতায়। তার মানে অ্যাকচুয়াল উচ্চতা, অর্থাৎ T মানে কি? T মানে হচ্ছে প্রকৃত উচ্চতা বা প্রকৃত দূরত্ব। তাহলে বস্তুর প্রকৃত দূরত্ব তাহলে এক্ষেত্রে কি? H1। আর T এটা কি? আপাত দূরত্ব। এক্ষেত্রে আপাত দূরত্ব কি না? ডুবুরি যেটা দেখছে কোন উচ্চতায় দেখছে? H2 উচ্চতায়। তাহলে আপাত উচ্চতা হবে H2, অর্থাৎ এক্ষেত্রে T সমান হবে H1 আর TA হবে H2। এবার এক্ষেত্রে μ2/μ1 আছে। এক্ষেত্রে μ2 কি না? μ2 মাধ্যম হচ্ছে যে মাধ্যমে আমার বস্তু রয়েছে, তার মানে μ2 এক্ষেত্রে মাধ্যমটা কি হচ্ছে? বস্তুটা কোথায় রয়েছে? বাইরে রয়েছে, লঘু মাধ্যমে রয়েছে। এক্ষেত্রে আমরা ধরলাম বস্তুটা বায়ু মাধ্যমে রয়েছে, এয়ার মাধ্যমে রয়েছে। তাহলে μ2 এর মান 1, কারণ আমরা জানি বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক হয় 1। আর μ1 অর্থাৎ জলের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক দিয়ে দেওয়া আছে 1.33। তাহলে আমরা লিখে নিলাম 1.33।
তাহলে এখানে আমরা বসিয়ে দিই h1 বাই h সমান কত, μ2 এর মান কত 1 বায়ু মাধ্যম, আর μ1 এর মান 1.33। তাহলে আমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছি h2 সমান h1 ইন্টু 1.33। অর্থাৎ যে বস্তুটা দেখছে, অর্থাৎ যুগলি যে বস্তুটা দেখছে সে কি দেখবে, সে দেখবে বস্তুটা সে যতটা ভেবেছিল তার থেকে অনেক বেশি উপরে আছে। অ্যাকচুয়াল উচ্চতা কি ছিল h1, কিন্তু তার সঙ্গে একের বেশি গুণ হচ্ছে। তার মানে যে ডুবুরি যেটা দেখছে সে কি দেখবে, যে বস্তুটা আরো কিছুটা উপরে আছে। তার মানে h2 is greater than h1। একই রকম ভাবে এখানে আরো অনেক আসতে পারে, যেগুলো এখানে কোনো ভ্যালু দিয়ে দেবে। হয়তো h1 উচ্চতার জায়গায় দিয়ে দিল 24 মিটার, তাহলে সে কত উচ্চতায় দেখবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, h2 সমান h1 ইনটু 1.33, h1 এর মান কত 24, তাহলে কত মিটার উচ্চতায় দেখছে বেরিয়ে যাবে। এটা গেল কি, এটা কি মাধ্যম গেল, মানে কোন কেসের ক্ষেত্রে গেল না, বস্তু লঘু দর্শক ঘন। একই রকম ভাবে যদি উল্টোটা দেয়, অর্থাৎ বস্তু যদি ঘন থাকে, সেরকম প্রবলেম তোমাদের বইয়ের উদাহরণ অনেক আছে, প্র্যাকটিস করবে। আর না হলে ভিডিওটা যে প্ল্যাটফর্মে আপলোড হবে না কেন তোমরা কমেন্ট করে দেবে, যে যদি কোনো প্রবলেম থাকে তো আমি সেখান থেকে কালেক্ট করে দেবো। কারণ লাইভ তো ক্লাস হচ্ছে না, লাইভ ক্লাস হলে চ্যাটে বোঝা যেত, যেহেতু আগে থেকে আপলোড হয়ে যাচ্ছে কিছু করার নেই। তাহলে যদি এরকম জিনিসটা হতো, বস্তু ঘন মাধ্যম আর দর্শক লঘু মাধ্যম, সেক্ষেত্রে আমরা কি পেতাম, t বাই ta সমান μ1 বাই μ2। অর্থাৎ সেক্ষেত্রে যদি μ1 টা ক্ষেত্রে কি, μ1 টা সেক্ষেত্রে হয়ে যেত যে ঘন মাধ্যম, আর μ2 টা কি হয়ে যেত, লঘু মাধ্যম হয়ে যেত। ঠিক আছে, এরকম এই সূত্র দিয়ে অনেক অঙ্ক রয়েছে তোমাদের বইয়ের এক্সারসাইজে, অনেক অঙ্ক রয়েছে, সেগুলো প্র্যাকটিস করে নেবে। এবার নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে প্রতিসরণের আরেকটা জিনিস, সংকটন এবং অভ্যন্তরীণ পুনর্গঠন। সংকটন এবং অভ্যন্তরীণ পুনর্গঠন, এর কনসেপ্টটা তোমরা ছোটবেলাতেই পড়েছো, কোন একটা ক্লাসে ছিল, হয় ক্লাস 10 না হলে ক্লাস 9। ব্যাপারটা কি আমি বলছি জাস্ট, ধরলাম এটা ঘন মাধ্যম, অর্থাৎ ধরলাম এটা জল আছে, এটা বায়ু মাধ্যম। তাহলে জলের নিচে কোনো একটা বস্তু আছে, সেই বস্তু থেকে যখনই কোনো রশ্মি উপরে মানে সোজা লম্বভাবে যায়, একই রকম ভাবে কি লম্বভাবে ফিরে আসে। এবার যদি রশ্মিটা এই বরাবর যায়, অর্থাৎ কোন একটা অ্যাঙ্গেলে, সার্টেন একটা অ্যাঙ্গেলে বস্তুটা এই পয়েন্টে প্রতিসরণ করছে, তাহলে কি ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, যাওয়ার কথা এইটা দিয়ে, কিন্তু যাবে কি সামান্য বেঁকে যাবে, অবিলম্ব থেকে একটু দূর দিয়ে যাবে, আর কিছুটা অংশ প্রতিফলিত হয়ে সেই মাধ্যমে ফিরে আসবে। আমরা তো সবাই জানি যে আলোর ক্ষেত্রে দুটো জিনিস ঘটে, কোন একটা বস্তু কোন একটা মাধ্যমে আপতিত হলে কিছু অংশ প্রতিফলিত হয়ে উপরে ফিরে যায়, আর বাকি অংশটা প্রতিসরিত হয়।
এক্ষেত্রেও সেই একই জিনিস ঘটছে, এই পয়েন্ট থেকে আলোক রশ্মি এই পয়েন্টে প্রতিসরণ ঘটেছে, প্রতিসরণ ফলে কিছু অংশ কি প্রতিফলিত হয়ে আবার সেই মাধ্যমে ফিরে আসছে, বাদ বাকি রশ্মিটা কিছুটা বাঁক নিয়ে লঘু মাধ্যমে চলে গেছে। এবার বস্তু থেকে যদি রশ্মিটা আরেকটু অ্যাঙ্গেল করে এই পয়েন্টে গিয়ে যায়, একই রকম ভাবে এখান দিয়েও কিছুটা রশ্মি এই মাধ্যমে ফিরে আসবে, আর বাদ বাকিটা রশ্মি এইভাবে বেরিয়ে যাবে। সবসময় কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে এটা যদি আমার অবিলম্ব হয় তাহলে সবসময় অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে রশ্মিটা। একই রকম ভাবে রশ্মিটা যদি আরো অ্যাঙ্গেল করে গিয়ে হেলে পড়ে, অর্থাৎ যদি রশ্মিটা আরো হেলে গিয়ে পড়ে তখন কি হবে, তখন এটা যদি মাধ্যমের অবিলম্ব হয় ঠিক বিভেদতল বরাবরই বেরিয়ে যাবে। ক্রমশ কি মানে আপতন করে এগুলো কি কোণ, আই কোণ, থিটাটা কি কোণ, আই কোণ, মানে এই কোণ আপতিত হচ্ছে, অর্থাৎ আপতন কোণের মান যত বাড়ছে আই এর মান যত বাড়ছে আর এর মানও তত বাড়ছে। কারণ কি এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে এই বরাবর ছিল, আর একটু আপতন কোণের মান যত বাড়ালাম প্রতিসরণ কোণ কি আরেকটু বেড়ে গেছে, মানে আরেকটু বিভেদ তলে কাজ বরাবর গিয়েছে। আরো যদি রশ্মিটা হেলে গিয়ে পড়ে তখন কি হবে, রশ্মিটা বিভেদ তল বরাবর চলে যাবে এবং বাদ বাকি কিছুটা অংশ প্রতিফলিত হবে। তাহলে এই যে কোণ, অর্থাৎ এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত, 90 ডিগ্রি। এই কোণের মানটাকে বলা হচ্ছে সংকট কোণ, অর্থাৎ সংকট কোণকে আমরা থিটা সি দিয়ে লিখি, থিটা সির মান কখন হবে 90 ডিগ্রি। তাহলে জিনিসটা কি না, যখন কোনো আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণের ফল প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল বরাবর ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, তখন আমরা সেই কোণটাকে বলবো সংকট কোণ, যার মান 90 ডিগ্রি। এরপরে যদি আমরা আরো অ্যাঙ্গেল বাড়াতে থাকি, অর্থাৎ যদি আরেকটু এইভাবে গিয়ে ফেলাই, আরেকটু হেলে গিয়ে ফেলাই, তখন কি হয়, তখন রশ্মিটার আর কোনো প্রতিসরণ ঘটে না, পুরো জিনিসটাই আবার প্রথম মাধ্যমে ফিরে চলে আসে। অর্থাৎ এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটছে, কিন্তু অবাক বিষয় যে কোনো রশ্মি প্রতিসৃত হচ্ছে না, পুরো রশ্মিটাই প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসছে। আলোর এই ঘটনাটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে তাহলে শর্তটা কি হবে না, থিটা সির মানটা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে, অর্থাৎ থিটা সির মান ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি আমরা আরো 90 ডিগ্রি কি যে রশ্মিটা প্রতিসৃত হয়ে বিভেদ তল বরাবর চলে যাচ্ছে, তারপরে যদি আমরা বাড়াই আপতন কোণের মান, অর্থাৎ এই কোণের মানটা যদি বাড়াই, তখন রশ্মিটা আর কোনো প্রতিসরণ ঘটে না, রশ্মি কি ঘটে, প্রতিফলন ঘটে, পূর্ণ প্রতিফলন। ওই জন্য এই জিনিসটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমরা অনেকগুলো বাহ্যিক উদাহরণ দেখেছি, যেমন আমরা ছোটবেলায় সবাই পড়েছি কি মরীচিকা, যেটা একদম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনেরই উদাহরণ। ঠিক আছে, তো আপাতত রিফ্লেকশন অফ লাইট এখানেই শেষ। এরপরে জাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিজম। সেটা আমরা পরের দিন একটু বলে দেবো। প্রিজমটাও তোমরা পড়েছো, ক্লাস 10 এ সম্ভবত পড়েছো। তারপরে যেটা পড়াবো অপটিক্স, তো অনেক বড় চ্যাপ্টার, তারপরে চ্যাপ্টার হচ্ছে লেন্স। লেন্স আর দু একটা পড়ালে তবে অপটিক্স শেষ হবে। অপটিক্স অনেক বড় চ্যাপ্টার, আর মার্কসও সেরকমই আছে, প্রায় 14 মার্কস আছে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ।